Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে ইউনিট 1 প্লাজমা মেমব্রেনের আন্ডারে যে টপিক আছে মোবিলিটি অফ মেমব্রেন প্রোটিন আর ফ্রাই এডিটিং এক্সপেরিমেন্ট, এই দুটো আমি আজকে পড়াবো। আর এর আগের টপিকগুলো কিন্তু অলরেডি ইউটিউবে আপলোডেড, আমার ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর আমি ফ্রি অফ কস্টে টেলিগ্রাম চ্যানেলে আমার নোটস প্রোভাইড করে থাকি, তোমরা ওখান থেকে কালেক্ট করে নাও নোটসগুলো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আজকে আমাদের টপিক হচ্ছে মোবিলিটি অফ মেমব্রেন প্রোটিন। মোবিলিটি অফ মেমব্রেন প্রোটিন কথাটির অর্থ হচ্ছে এবিলিটি টু মুভ উইদিন দ্য প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন। প্লাজমা মেমব্রেন আমরা এতদিনে বুঝেছি, আর যদি না বুঝে থাকি তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, প্লাজমা মেমব্রেন কী কী দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে তৈরি হয়, লিপিড দিয়ে তৈরি হয়, আর কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। আজকের টপিক প্রোটিন, তো আমরা প্রোটিন মলিকিউলটার সম্বন্ধে সামান্য কিছু জেনে নিই। আচ্ছা, প্রোটিন মলিকিউলটা হচ্ছে লার্জার, কমপ্লেক্স টাইপের, আর প্রোটিনটা দুটো থাকে ইন লিপিড বাইলেয়ার। ফার্স্ট ওয়ান ইজ ইন্টিগ্রাল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ পেরিফেরাল। ঠিক আছে, ইন্টিগ্রাল প্রোটিনটা যদি আমি বলতে যাই কেমন, ইন্টিগ্রাল প্রোটিনটা লিপিড বাইলেয়ারের মধ্যে আবদ্ধ থাকে। মানে integral protein penetrates the lipid bilayer and have domains that protrude from both extracellular and cytoplasmic sides of the membrane. ঠিক আছে, কি রকম সেটা আমি একটুখানি দেখাই এখানে। এই একটা লিপিড বাইলেয়ার, এইখানে মনোলেয়ার, এখানে মনোলেয়ার, এই নিচে মনোলেয়ার, এই নিচে মনোলেয়ার, এর মাঝখানে যে প্রোটিনটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটাকে আমি আই দিলাম। আচ্ছা, পেরিফেরাল প্রোটিন কাকে বলবো? পেরিফেরাল প্রোটিন ইজ লোকেটেড এন্টায়ারলি আউটসাইড অফ দ্য মেমব্রেন অর দ্য সারফেস। কেমন থাকে? কিছুটা সামান্য কিছুটা ঢুকে থাকে, সামান্য কিছুটা বেরিয়ে থাকে, এটাকে আমি বলবো পেরিফেরাল পেরিফেরাল প্রোটিন। কিছুটা সামান্য ঢুকে থাকবে, কিছুটা সামান্য বেরিয়ে থাকবে বা বেরিয়ে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু মধ্যে এন্টার করে না, যেমনটা ইন্টিগ্রাল প্রোটিনের দেখানো হয়েছে। আচ্ছা, এবার দেখি যে মেমব্রেন প্রোটিনের কিছু ফাংশন আছে। কি কি ফাংশন আছে? ট্রান্সপোর্ট আছে, সিগন্যাল ট্রানজাকশন আছে, সেল রেকগনাইজেশন। সেল রেকগনাইজেশন কথাটির অর্থ হচ্ছে, ভাবো কোনো সেল, কোনো লাইগ্যান্ড হোক, কোনো অন্য সেল হোক, তাদের রেকগনাইজেশন বা চিনতে পারার দক্ষতা, কোনো সেলকে চিনতে পারার দক্ষতা বা ক্ষমতাকে সেল রেকগনাইজেশন বলা হয়। আর কি করে? কোনো সেলের স্ট্রাকচারটাকে মেনটেন করে, মেনটেনিং দ্য সেল স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, এবার পড়বো মোবিলিটি অফ মেমব্রেন প্রোটিন। মোবিলিটি অফ মেমব্রেন প্রোটিন দু প্রকারের। কি কি? একটা হচ্ছে ল্যাটারাল ডিফিউশন, আর একটা হচ্ছে রোটেশন। কি বললাম? একটা হচ্ছে ল্যাটারাল ডিফিউশন, একটা হচ্ছে রোটেশনাল ডিফিউশন বা রোটেশন। ল্যাটারাল ডিফিউশনটা যদি আমি একটা ছবি এঁকে বোঝাই, এটা হচ্ছে একটা লিপিড বাইলেয়ার, যেমন বললাম এটা হচ্ছে একটা মনোলেয়ার, এই হচ্ছে মনোলেয়ার। যখন এই মনোলেয়ারটা এদিকে আসবে, এই মনোলেয়ারটা এদিকে যাবে, একই প্লেনে, একই জায়গায়। দেখো এইটা কিন্তু, এই প্লেনটা কিন্তু একই, এই প্লেনটা কিন্তু একই, একই জায়গায় যখন এরা এক্সচেঞ্জ করছে তখন তাকে বলা হচ্ছে ল্যাটারাল ডিফিউশন। বা এইটা যদি এদিকে যায়, এইটা যদি এদিকে আসে, ঠিক আছে, একই প্লেনে, এইটাই হচ্ছে মানে এটাতেই হবে, এটাই হচ্ছে মানে এটাতেই হবে, তখন তাকে বলা হচ্ছে ল্যাটারাল ডিফিউশন। ল্যাটারাল ডিফিউশন, ঠিক আছে। আচ্ছা, ল্যাটারাল ডিফিউশনের জন্য কি কি হেল্প হয়, কেন প্রোটিনের ল্যাটারাল মুভমেন্টটা হয়? ল্যাটারাল ডিফিউশনের জন্য অনেক কিছু, অনেক সেলুলার প্রসেস ঘটে। এখানে লেখা আছে দেখো, মেমব্রেন প্রোটিন ক্যান মুভ ল্যাটারালি উইদিন দ্য প্লেন অফ দ্য লিপিড বাইলেয়ার। দিস মুভমেন্ট অ্যালাউস প্রোটিন টু ইন্টারাক্ট উইথ নেবারিং প্রোটিন অ্যান্ড লিপিড, ফ্যাসিলিটেটস ভেরিয়াস সেলুলার প্রসেস। কি কি সেলুলার প্রসেসে ইন্টারাক্ট করে? সিগন্যালিং এ, ট্রান্সপোর্টে, আর মেমব্রেন রিমডেলিং এ। আচ্ছা, ল্যাটারাল ডিফিউশন যখন ঘটে তখন মেমব্রেন প্রোটিনগুলি লিপিড বাইলেয়ারের মধ্যে অবাধে চলাচল করতে পারে। অবাধে কেন বলছি? কোনো বাধাহীনভাবে চলাচল করতে পারে। এই চলাচলের ক্ষমতা বা গতিশীলতার জন্য এই রকমের সেলুলার প্রসেসগুলি ঘটে।
কেন ঘটে বলে দিলাম, এই সিগন্যালিং, ট্রান্সপোর্ট, মেমব্রেন রিমডেলিং এই গতিশীলতা বা চলাচলের জন্য ঘটে। এর কিছু কিছু ফাংশন যদি তোমাদের লিখতে হয় তাহলে এই ফাংশনগুলো লিখবে, সিগন্যালিং, ট্রান্সপোর্ট আর মেমব্রেন রিমডেলিং, এবং সিগন্যাল ট্রানজাকশনও অ্যাড করতে পারো। এক্সাম্পল সমেত দিয়েছি, এক্সাম্পলটা একবার রিডিং করে নিও বা পড়ে নিও। এবার পড়বো রোটেশন। রোটেশন কথাটা থেকে আমাদের এই কথাটা মাথায় আসে যে কোনো জিনিস রোটেট করছে। আচ্ছা, নিজের এটা ভাবো কোনো মনোলেয়ার, এই মনোলেয়ারটা যখন নিজের অক্ষের চারিদিকে রোটেট করছে বা নিজের অক্ষের চারিদিকে একবার পাক খাচ্ছে, নিজের অ্যাক্সিসে একবার পাক খাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে রোটেশন। এই রোটেশনের মাধ্যমে বিভিন্ন আয়নগুলো যে থাকে, আয়নগুলো ভেতরে ঢুকতে পারে বা কিছু আয়ন বাইরে আসতে পারে। মেনলি রোটেশন হেল্প করে কমিউনিকেশনে। ঠিক আছে, কি লেখা আছে দেখো, প্রোটিন ক্যান রোটেট অ্যারাউন্ড দেয়ার অ্যাক্সিস। ঠিক আছে, অ্যাক্সিসে প্রোটিনগুলি রোটেট করবে। আর এই রোটেশনের জন্য কমিউনিকেশনটা খুব ভালো হয়, প্রোটিনগুলি নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে পারে এবং সিগন্যাল ট্রানজাকশন যে প্রসেসটি হয় সেটা খুব ইজি করে দেয়, সেটা খুব ইজিলি হয়। আচ্ছা, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা পড়ে নিও। এই যে ছবিটা আছে এখানে, এই ছবিটা বোঝাও যাচ্ছে, প্লাস এই ছবিটা এঁকে দিলেই পরীক্ষাতে একদম ঠিক আছে। এক্সাম্পল প্লাস ছবি একদম ঠিক আছে। এবার কিছু কনফরমেশনাল চেঞ্জেস আছে। কনফরমেশনাল চেঞ্জেস মানে গঠনগত দিক থেকে কিছু পরিবর্তন আছে। কি কি পরিবর্তন হয়? গঠনগত দিক থেকে পরিবর্তন মানে প্রোটিনগুলি তাদের নিজেদের আকার আকৃতি বদলাতে পারে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করার জন্য বা এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য। লেখা আছে দেখো, মেমব্রেন proteins can undergo changes in their shape which can influence their function and interaction. আমি যদি ভালো করে বোঝাই, এটা প্রোটিনগুলি তাদের মুভমেন্ট বা কোনো কাজ সম্পাদন করার জন্য তাদের আকার আকৃতি পরিবর্তন করতে পারে। যেমন আমি যে একটু আগে বললাম রোটেশনের জন্য আয়ন চ্যানেল গেটিং, এখানেও সেটা ঘটে। প্রোটিনগুলি কোনো দরকারে তাদের আয়ন চ্যানেলগুলি খুলতে বা বন্ধ করার দক্ষতাটা তাদের থাকে, এর ফলে আয়নের সমতাটা বজায় থাকে। And conformational changes enables protein to switch between active and inactive states, regulating cellular process, facilitate ligand binding. এখানে সবকিছুটাই লেখা আছে। এখানে দেখো লেখা আছে, these conformational changes can be driven by binding to ligands, changes in the environment or interaction with the protein. With example দেওয়া আছে, এখানে কোনো ছবির প্রয়োজন হয় না। ঠিক আছে, এই দুটোতে ছবির প্রয়োজন ছিল বলে আমি এঁকে দিয়েছি, এখানে কোনো ছবির প্রয়োজন হয় না। আচ্ছা, এবার কিছু ফ্যাক্টরস আছে যেগুলো এই মোবিলিটিটাকে আরো বেশি বাড়িয়ে তোলে। কি কি ফ্যাক্টর আছে? লিপিড কম্পোজিশন ফার্স্ট ওয়ান। লিপিড কম্পোজিশন কি করে এটা তোমরা পড়ে নেবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। লিপিড কম্পোজিশন মানে লিপিডের গঠন। লিপিডের গঠন ডিটারমাইন্ড করে মেমব্রেনটা কতটা তরল বা কতটা কঠিন। লিপিড কম্পোজিশন বা লিপিড গঠন নির্ধারণ করে প্রোটিনগুলি কতটা সহজে মেমব্রেনের মধ্যে চলাচল করতে পারে। যদি ফ্লুইডিটি খুব বেশি হয় মেমব্রেনের, তবে প্রোটিনগুলি অনেক বেশি করে তাড়াতাড়ি চলাচল করতে পারে। দেখো, ইনফ্লুয়েন্সিং ফ্লুইডিটি বাড়ালে তাদের মানে মেমব্রেন প্রোটিনগুলি চলাচল ক্ষমতা বা গতিশীলতা বাড়ে। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারাকশন। প্রোটিন প্রোটিন ইন্টারাকশন মানে বুঝতে পারছি যে কোনো প্রোটিন একটা প্রোটিনের সাথে অন্য প্রোটিনের ইন্টারাকশনটা বোঝাচ্ছে। প্রোটিন প্রোটিন ইন্টারাকশন রেগুলেটস দ্য মোবিলিটি, অ্যাক্টিভিটি অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য মেমব্রেন, যার ফলে বিভিন্ন সেলুলার প্রসেসগুলি খুব ভালো করে ঘটে এবং তাদের গতিশীলতা বৃদ্ধি পায়। কাদের গতিশীলতা? মেমব্রেন প্রোটিনের গতিশীলতা, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পায়। এছাড়াও মেমব্রেন ফ্লুইডিটি আছে। আমরা ফ্লুইড মোজাইক মডেল থেকে জানতে পেরেছি যে মেমব্রেন ইজ নট জাস্ট আ স্যান্ডউইচ অফ লিপিড বাইলেয়ার উইথিন টু লেয়ার্স। ঠিক আছে, এখানে যে লিপিড বাইলেয়ার থাকে, এই একটা মনোলেয়ার, এই একটা মনোলেয়ার, তার মানে কটা মনোলেয়ার হলো? দুটো মনোলেয়ার। এই একটা মনোলেয়ার আর এই একটা মনোলেয়ার, দুটো মিলিয়ে হলো দুটো মনোলেয়ার। তার মানে মেমব্রেন কিন্তু এই যে এই একটা গোটা মেমব্রেন, এটা কিন্তু দুটো মনোলেয়ারের মধ্যে স্যান্ডউইচ না। যেরকম ভাবে আমরা কোনো স্যান্ডউইচ খাই সেটা যেমন স্থির থাকে, এটা কিন্তু স্থির না,
ঠিক আছে? ইট ইজ আ মোজাইক অ্যারেঞ্জমেন্ট অফ ডিসকন্টিনিউয়াস প্রোটিন মলিকিউলস। এই ডিসকন্টিনিউয়াস প্রোটিন মানটা কি? প্রোটিনগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারছে বা চলাচল করতে পারছে। কিসের জন্য চলাচল করতে পারছে? মেমব্রেন ফ্লুইডিটির জন্য। মেমব্রেন ফ্লুইডিটি মানে হচ্ছে মেমব্রেনের তরলতা। মেমব্রেন যত তরল হবে তত মেমব্রেন প্রোটিনগুলি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। এটা নির্ধারণ করে টেম্পারেচারের ওপর, লিপিড কম্পোজিশনের ওপর, যেটা বললাম। ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে কিছু এক্সপেরিমেন্টাল টেকনিক্স যার দ্বারা আমরা বুঝতে পারবো যে এই মুভমেন্টগুলি সম্পাদন হচ্ছে বা তাদের রেটস বা ডিফিউশন কোএফিসিয়েন্টস, ইন্টেন্সিটি, এগুলো আমরা জানতে পারবো। কি কি আছে? এফসিএস আছে, এসপিটি আছে, আর ফ্লুরোসেন্স রিকভারি আফটার ফটো ব্লিচিং। আমি আমার ঠিক আগের ভিডিওতেই এটা করেছি, খুব ডেসক্রাইবলি এটা আমি বর্ণনা করেছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে? এই যে ফ্লুরোসেন্ট রিকভারি আফটার ফটো ব্লিচিং, এইটা থেকে ল্যাটেরাল যে ডিফিউশনটা হয় আমি আজকে পড়ালাম, এই ল্যাটেরাল ডিফিউশন অফ প্রোটিন এই রেটটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের সেকেন্ড টপিকে আসি। সেকেন্ড টপিকে হচ্ছে মোবিলিটি অফ মেমব্রেন প্রোটিন, ফ্রাই অ্যান্ড এরিডিন এক্সপেরিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, ফ্রাই অ্যান্ড এরিডিন এক্সপেরিমেন্ট করেছিলেন এই দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে ফ্রাই আর একজন হচ্ছে এডিডিন। ঠিক আছে? আচ্ছা, এই দুজন এই দুজন 1972 বা 1970 মানে 1900-এর দশকে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কি কারণে এক্সপেরিমেন্টটা করেছিলেন? যে মেমব্রেন প্রোটিন মুভমেন্ট করছে কিনা। ফ্লুইড মোজাইক মডেল তো বলে দিল যে না, মেমব্রেন প্রোটিন বা মেমব্রেন লিপিড তো মুভ করে, এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। তো মেমব্রেন প্রোটিনের মুভমেন্টটা বোঝানোর জন্য তারা একটা এক্সপেরিমেন্ট করে। আচ্ছা, মেমব্রেন প্রোটিনের যে মুভমেন্টটা বোঝার জন্য তারা এক্সপেরিমেন্ট করে দুটো সেল নিয়ে। একটা হচ্ছে মাউস সেল, এই দেখো এখানে মাউস সেল, আর এটা হচ্ছে হিউম্যান সেল। ঠিক আছে? এবার মাউস সেলের মধ্যে মাউস প্রোটিন থাকে, এটা আমরা জানি। আর হিউম্যান, এই যে লিপিড বাইলেয়ার আছে, এখানে তো প্রোটিন থাকবে, এই প্রোটিনটা থাকে। আর এই হিউম্যান সেলটা যেটা আছে, এই হিউম্যান সেলের বাইরেও প্রোটিন থাকে। এইবারে কি করবে এরা? এই দুটো প্রোটিনের অ্যান্টিবডি তারা পুশ করবে। লাইক মাউস সেলের জন্য মাউস অ্যান্টিবডি জেনারেট করবে, আর হিউম্যান সেলের জন্য হিউম্যান অ্যান্টিবডি জেনারেট করে। ঠিক আছে? এবার মাউস সেলের অ্যান্টিবডিকে রেড কালার দিয়ে লেবেল করে। এবার লেবেল করে একটা ডাই দিয়ে, সেটা হচ্ছে রোডামাইন লেবেলড মেমব্রেন প্রোটিন। কি দিয়ে লেবেল করে? রোডামাইন ডাই দিয়ে। ঠিক আছে? রোডামাইন ডাই দিয়ে লেবেল করে। আর হিউম্যান প্রোটিনটাকে কি দিয়ে লেবেল করে? ফ্লুরোসেন ডাই দিয়ে লেবেল করে। রোডামাইন ডাইটা দেখতে এরকম মানে রেড কালারের হয়। ঠিক আছে? আর এটা দেখতে গ্রিন কালারের হয়। এটা আমরা বুঝলাম। এবার কি লেভেল করছে? অ্যান্টিবডি লেভেল করছে। ঠিক আছে? মাউস সেলের অ্যান্টিবডি লেভেল করছে আর হিউম্যান সেলের অ্যান্টিবডি লেভেল করছে। এবার তারা যখন সেল ফিউশন করে একটা হাইব্রিড সেল তৈরি করার পরিকল্পনায় থাকে। এবার মাইক্রোস্কোপের আন্ডারে যখন তারা দেখে, প্রাথমিক পর্যবেক্ষণ করে, তখন তারা যখন সেল ফিউশনটা এখানে করে, তখন দেখে যে সেল ফিউশন করার পর মাউস অ্যান্ড হিউম্যান সেল থেকে লেবেলযুক্ত যে প্রোটিনগুলি হাইব্রিড কোষের মেমব্রেনের বিপরীত অংশে আলাদা করা হয়। ঠিক আছে? মানে এই যে এই অ্যান্টিবডিগুলি, এই লাল রঙের যে লাইনটা দেখতে পাচ্ছ, সেই লাল রঙের, এটা হচ্ছে মাউস সেল, এটা কিন্তু আলাদা হয়ে আছে। ঠিক আছে? এখন এটা একটা সাইডে আছে, আর হিউম্যান সেলের অ্যান্টিবডিগুলি এটা একটা সাইডে আছে। এটা হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন। এটা আমরা কি দিয়ে লেবেল করেছিলাম? রোডামাইন দিয়ে লেবেল করেছিলাম। এটা আমরা ফ্লুরোসেন দিয়ে লেবেল করেছিলাম। ঠিক আছে? এবার এই প্রাথমিক যে পর্যবেক্ষণটা থেকে এইটা আমরা বুঝতে পারি যে একটা স্পষ্ট বিচ্ছেদ, যার থেকে আমরা জানতে পারি প্রোটিনগুলো এখনো কিন্তু মিশ্রিত হয়নি, এখনো তারা একে অন্যের সাথে মিশে যায়নি। দেখো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এইখানে তো লাল দিয়ে লেবেল করা আছে, আর এখানে এটা সবুজই আছে, এখনো তারা মিশ্রিত হয়নি। আফটার 40 to 1 hour, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন তারা মাইক্রোস্কোপের আন্ডারে দেখে, তখন দেখে এই মাউস সেল আর হিউম্যান সেলের অ্যান্টিবডি কিন্তু পুরোপুরি মিশ্রিত হয়ে গেছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে
মেমব্রেন প্রোটিনের একটা কিন্তু মুভমেন্ট আছে, ল্যাটারাল ডিফিউশন ঘটছে, ঠিক আছে, পার্শ্বীয় পরিবর্তন ঘটছে। পার্শ্বীয় পরিবর্তনটা কিভাবে ঘটে, এই একটা মনোলেয়ার, এই একটা মনোলেয়ার, এইটা এদিকে যাচ্ছে, এইটা এদিকে আসছে, ঠিক আছে, এরকম ভাবে পার্শ্বীয় পরিবর্তন ঘটছে। ল্যাটারাল ডিফিউশনের জন্য এরা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে একসাথে মিশে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে কনক্লুশনে কি বলতে পারি, প্রোটিনগুলির ল্যাটারাল ডিফিউশন ঘটে, আর প্রোটিনগুলি বেশিরভাগটাই থাকে মোবাইল, বেশিরভাগটা, ঠিক আছে, মানে বেশিরভাগ প্রোটিনগুলি কিন্তু বেঁচে থাকে। তার মানে ফ্লুইড মোজাইক মডেল আমাদের যেটা বলেছিল যে প্রোটিন আর লিপিডের রেশিও এক একটা সেলে এক এক রকম, ইটস ট্রু। আর কিছু মুভমেন্ট ঘটে এর মধ্যে, এটাও কিন্তু সত্যি। আচ্ছা, এই দুটো টপিক আজকে আমার পড়ানোর ছিল, আমি দুটো টপিক পড়িয়ে দিলাম। আর এই দুটো টপিকের নোটসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ফ্রি অফ কস্টে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে গিয়ে চেক করতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আপাতত বাই।